এর আগে মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের গুন্ডা এমএলএদের দ্বারা, যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না, এখানেও জেহাদিদের মতো আচরণ করে। এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বারুইপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে, তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে। শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে। আমাদের 4 এমএলএ দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, মীর গোস্বামী, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। শুধু সাসপেন্ড নয়, রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায়। ইনি এত উদ্ধত্ত অহংকারে না, হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে 100 জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে, সব তৃণমূলের নাম করা ক্যাডার 4টে পর্যন্ত বিধানসভা করে। সন্ধ্যে 6টা থেকে বারুইপুর, সোনারপুর, ভবানীপুর, রাসবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে। একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে। আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি, আপনারা বসুন, আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব। আমি হাউসে ঢুকেছি, ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 20 জন এমএলএ আবার যায়। তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে, আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি, আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন। এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। তৃণমূল মানেই কি গণতন্ত্রের লজ্জা? গণতন্ত্রের মন্দির যে জায়গাটাকে বলা হয়, অর্থাৎ বিধানসভা চত্বর, সেখানে আজকে এই প্রশ্নটা নতুন করে উঠে গেল। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, যখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার সদস্য নন, কিন্তু সেই অবস্থাতেও তার নেতৃত্বে গোটা তৃণমূলের বাহিনী কিভাবে তাণ্ডব চালিয়েছিল বিধানসভার অভ্যন্তরে, কিভাবে ভাঙচুর করেছিল। আর সেই বিরোধী নেত্রী যদি রাজ্যের সর্বেসর্বা হয়ে বসেন, তাহলে তার অনুপ্রেরণায় ঠিক কি হতে পারে, তারই জল জ্যান্ত চিত্রটা আজকে বিধানসভা চত্বরে দেখা গেল। সেখানে নিয়ম না মেনে বললেনই শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, কিভাবে বিজেপির মুখ বন্ধ করার, বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা হলো। এবং তারপর সেখানে যেটা হলো সেটাকে নিখাত
গুন্ডামি ছাড়া আর অন্য কিচ্ছু বলার জায়গা নেই। আসলে আসলে যত দিন যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস কি এবার ভয় পেতে শুরু করেছে, ক্ষমতা হারানোর ভয় পেতে শুরু করেছে। দেখুন, যতই স্বেচ্ছাচারিতা চলুক, যতই গায়ের জোর চলুক, যতই পুলিশি রাজ চলুক, যতই প্রশাসন এবং দল এক হয়ে মিশিয়ে দেয়া যাক, একটা সময় আসে যেখানে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, এবং সেই মানুষ যদি জেগে যায় তাহলে সেখানে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেরকম 2011 সালে বাংলা দেখেছিল, সেই ছবিটাই কি 2026-এ ফেরত আসছে? আর সেটা যত বেশি স্পষ্ট হচ্ছে তত কি তৃণমূল কংগ্রেস ভয় পেতে শুরু করেছে। এর আগে আমরা দেখেছি বিধানসভা চললে তৃণমূল যাকে সব থেকে বেশি ভয় পায়, জমের মতো ভয় পায়, সেই শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে বারবার বারবার সাসপেন্ড করে দেওয়া হয় নজিরবিহীন ভাবে। যদি বিরোধী দলনেতাই না থাকে তাহলে ফ্লোরটা চলবে কি করে? বারবারই তো একটা কথাই বলা হয় যে বিধানসভাটা হচ্ছে যতটা না শাসকের তার থেকেও বেশি বিরোধীদের। এবং আমরা দেখেছি কেন্দ্রের ক্ষেত্রে, যেখানে বিজেপি পরপর তিনবার সরকার গড়ল, সেখানে বিরোধীদের ক্ষেত্রে কিভাবে করা হয়, আর এখানে বাংলায় ঠিক বিরোধীদের কি আচরণ করা হয়। শুভেন্দু অধিকারীর এর আগে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এর আগে তৃণমূল বিধায়করা পাতি গুন্ডামি করেছে, মেরেছে ধরে বিজেপি বিধায়কদের, আর আজকেও সেই একই ছবি দেখা গেল। যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি এই এই সেশনে তৃণমূল কংগ্রেসকে চেপে ধরেছে, বারবারই বিভিন্ন ইস্যুতে চেপে ধরছে, এবং তার উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই। সেই জন্য স্পিকার এখানে কার্যত দলদাসের ভূমিকা পালন করছে, এমন অভিযোগ বিরোধীরা বারবার করতে শুরু করেছে, এবং সেখানে বিরোধীদের যে বক্তব্য সেটা রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন একবার স্পিকারের জায়গাটা, যে স্পিকার এখানে অন্য দল থেকে দল বদল করে তার দলে চলে এলেও তিনি সেটা দেখতে পান না। সেই স্পিকার যিনি পিএসসি চেয়ারম্যান, যেটা বিরোধীদের যাওয়ার কথা সেটা ওই দলবদলুদের হাতে বারবার তুলে দেন। এই সেই স্পিকার যার সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ভরা বিধানসভায় অন রেকর্ড মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, সেই সমস্ত কিছু তিনি রেকর্ডে রেখে দেন, কিন্তু বিরোধীরা যেখানে চেপে ধরে সেই জায়গাগুলোকে এক্সপ্যান্ড করে দেন, অর্থাৎ সেগুলোকে বাদ দিয়ে দেন। এটা তো গেল গত বৃহস্পতিবারের ঘটনা। সেদিনও বিরোধীদের বক্তব্য সমস্তটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার শুক্রবার দিন যেটা হয়েছিল, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, তিনি কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, তিনি অ্যাসেম্বলি সেশনে আসতে পারেননি। তিনি তার রাজনৈতিক কিছু কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তো সেখানে যিনি চিফ হুইপ আছেন বিজেপির তরফ থেকে, ডক্টর শঙ্কর ঘোষ, তিনি তার বক্তব্য রাখছিলেন, কিন্তু বিজেপির অন্তত 100, এই তৃণমূলের অন্তত 100 জন এমএলএ মিলে তার বক্তব্য আটকে দেওয়া হচ্ছিল। ফলে আজকে প্রথম থেকেই কিন্তু বিজেপি প্রচন্ড অ্যাগ্রেশনে ছিল, এবং তারা তাদের বক্তব্য যে এইভাবে অনৈতিকভাবে নিয়ম বহির্ভূতভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বলতে দেওয়া হচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে তারা প্রতিবাদ করতে থাকেন। এবং আজকেও যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা নিয়েও শাসক দলকে চেপে ধরে। আর স্পিকার তখন দেখতে পান যে আর কোনো রকমই কোনো জায়গা নেই, এবং সেই জায়গা থেকে 4 জন বিধায়ককে সাসপেন্ড করেন। এবং শুনলেনি শুভেন্দু অধিকারীর মুখে যে এই ধরনের সাসপেনশনের যদি ঘটনা ঘটে তখন কি করতে হয়, হাউসকে অ্যাডজার্ন করতে হয়। হাউস অ্যাডজার্ন হয়ে যায়, অর্থাৎ হাউসকে বন্ধ করা হয়, যারা সাসপেন্ডেড হয়েছে তারা বেরিয়ে আসে, এবং তারপর আবার নতুন করে সেই হাউসকে চালু করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই সব নিয়ম নীতি কোনো কিছু মানা হচ্ছে না, এবং মেন উদ্দেশ্যই ছিল বিজেপি বিধায়কদের ধরে মারতে হবে। যদি বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়কদের ধরে পেটানো যায় তাহলে গোটা রাজ্যে বিরোধীদের একটা বার্তা দেওয়া যাবে যে আমরা বিধানসভার অভ্যন্তরে যদি এরকম মস্তানি গুন্ডামি করতে পারি তাহলে গোটা রাজ্যে আমরা কি চালাবো। সেটাই কি দেখাতে চাইছিলেন? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করেছে। এবং বিজেপির 4 জন বিধায়ক, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পাল, মানে যারা সব থেকে বেশি সরব হন শুভেন্দু অধিকারী বাদ দিয়ে, তাদেরকে কার্যত টার্গেট করা হয়, এবং বিধানসভার যারা সিকিউরিটি আছে তাদেরকে ধরে দিয়ে মারতে মারতে বার করে দেওয়া হয়। এবং সেই সময় ডক্টর শঙ্কর ঘোষ, বিজেপি নেতা যিনি রয়েছেন, চিফ হুইপ বিজেপির, তিনি অসুস্থ হয়ে পড়েন। তার এমনিতেই হাই প্রেশারের একটা সমস্যা আছে, এবং সেই জায়গায় একটা উত্তেজনার পরিবেশ চলছে, সেটা আরো বাড়ছে খুব অবভিয়াস ভাবে। তিনি মাটিতে পড়ে যান, কিন্তু তাতেও তাকে রেহাই দেওয়া হয় না, তাকে কার্যত মারধর করে বাইরে বার করে দেওয়া হয়। ফলে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং তারা সেখানে প্রতিবাদ জানান। এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেও তিনি একটা রাজনৈতিক কর্মসূচিতে বাইরে ছিলেন। আজকে আপনারা জানেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস, সুতরাং সেটা বিজেপি খুব ঘটা করে পালন করে, এবং যে কোনো বাঙালি ভারতবাসীর সেটা পালন করা উচিত অবভিয়াসলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে আমরা বাংলাদেশের পার্ট হতাম, আজকে আমরা ভারতবর্ষের পার্ট হতে পারতাম না। সেটা হলে বাংলাদেশের হিন্দুদের যে কি অবস্থা হচ্ছে সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সেই কর্মসূচিতে ছিলেন, কিন্তু তার কলিগদের উপর এরকম বিধানসভায় অত্যাচার চলছে শুনেই, খবর পেয়ে তিনি ছুটে আসেন, এবং
তখন দেখেন যে বাইরে পুরো তার যে সহযোগীরা রয়েছেন তারা কিন্তু ধর্নায় বসে গেছেন। তাদের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা তিনি বোঝেন এবং তারপর বিজেপি বিধায়করা যারা যারা আক্রান্ত হয়েছেন, শঙ্কর ঘোষের চশমা ভেঙে গেছে, সুব্রত মৈত্র ঘড়ি ভেঙে গেছে, এরকম যাদের যাদের যেগুলো হয়েছে সেই সমস্ত কিছু এভিডেন্স নিয়ে তিনি স্পিকারের সামনে চলে যান এবং সেখানেও স্পিকারের স্বেচ্ছাচারিতা, তার ঔদ্ধত্য এবং তিনি স্পিকারের থেকেও বেশি তৃণমূল নেতা সেইটা প্রমাণ করার, গায়ের জোর প্রমাণ করার যে চেষ্টা, সেই জায়গাটাও শুভেন্দু অধিকারী তুলে ধরলেন। সেখানে প্রথমেই বলা হয়েছে কি বার করে দাও। মানে ভাবুন, একজন স্পিকার যখনই স্পিকার হন আমরা তো দেখি তিনি দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে যান। এই রাজ্য থেকেই সোমনাথ চট্টোপাধ্যায় বাম নেতা, তিনি স্পিকার হয়েছিলেন এবং সেই সময় যখন ইউপিএতে টাসেলটা হয় বাম এবং কংগ্রেসের মধ্যে, তাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি স্পিকারের পোস্টটা ছাড়ুন। সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন না, আমি এখন স্পিকার আছি, আমি দলের অনেক ঊর্ধ্বে উঠে গেছি, আমাকে সব জায়গাটা দেখে চলতে হবে, এই জায়গা থেকে তো আমি এটা সরতে পারি না, আমি এখন দলদাসের মতো কেন কাজ করব। এবং সেই অবস্থায় বামেরা তাকে শোকজ করে, সাসপেন্ড করা হয় এবং তারপর সন্ন্যাস নিয়ে নেন সোমনাথ বাবু। তিনি আর রাজনীতিতে ছিলেন না, তার জন্য বামেরা আজও আফসোস করে। কিন্তু সোমনাথ বাবু দেখিয়েছিলেন যে সত্যি সত্যি একজন স্পিকারের কি ভূমিকা হওয়ার কথা, আর কোথায় সোমনাথ চট্টোপাধ্যায় আর কোথায় বিমান বন্দ্যোপাধ্যায়। এই অবস্থাতেও শুভেন্দু অধিকারীকে গায়ের জোর দেখাতে হয়। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করেন যে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছিলেন। ফলে সেই মিনিট 15 ধর্ণা দেওয়ার পর সেখানে বিজেপি বিধায়করা জোনাকুড়ি পৌঁছে যান, চাপে পড়ে যান। স্পিকার বলেন যে আপনারা কি বলতে চাইছেন বলুন। তখন শুভেন্দু অধিকারী বলেন যে আপনাকে সব বক্তব্যটাই শুনতে হবে এবং এটা ব্যক্তি বিমান ব্যানার্জিকে বলার নয়, কেননা ব্যক্তি বিমান ব্যানার্জির এসব কিছু করার ক্ষমতা নেই, থাকলে এতগুলো দলবদল কেস নিয়ে গত 14 বছর ধরে এই জিনিস বাংলাকে তিনি দেখাতেন না। তো যাই হোক, শুভেন্দুবাবু নিজের বক্তব্যটা রাখেন এবং সেখানে বেরিয়ে আসেন। কিন্তু সেই যে প্রমাণগুলো শুভেন্দুবাবু তুলে দিয়েছেন যে বিজেপি বিধায়করা আক্রান্ত হয়েছেন, এই জায়গা থেকে এবার গুন্ডামি মস্তানি করার পর শাসক দল বুঝতে পারে যে কেসটা কিরকম খেতে চলেছে। ফলে পাল্টা একটা কেস সাজানোর চেষ্টা হয়। সেখানে বলা হয় যে যারা সেখানকার সিকিউরিটি ছিল তাদের নাকি হাত ভেঙে গেছে, হাত কেটে ঝরঝর করে রক্ত পড়ছে, সেখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ এরকম মোটা করে লাগিয়ে দিয়ে অনেক কিছু দেখানো হচ্ছে। কিন্তু এবার সেটা যদি সত্যিই সেই সেই শারীরিক আঘাত এসে থাকে, তাই যে কোনো এমসে গিয়ে একবার পরীক্ষা হবে নাকি, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। তো যাই হোক, পাল্টা কেসটা সাজাতে হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে এটাতে চাপে পড়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি যে বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে, বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, সবসময় এইগুলোকে হাউস বলা হয় এবং এই হাউস অ্যাকচুয়ালি বিরোধীদের বলা হয়, মানে বিরোধীদের বলার এখানে বেশি সুযোগ দেওয়া হয় সবসময়। এবং বিরোধীরা হচ্ছেন বেসিক্যালি গোটা রাজ্য বা গোটা দেশের ক্ষেত্রে তারা হচ্ছেন মানুষের চোখ। তারা সরকারকে ধরিয়ে দেন কোথায় ভুল ত্রুটি হচ্ছে। কিন্তু এই সরকার তো সবসময় সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে করতে ভালোবাসে না, সমস্ত কিছু নিজেদের মতো করে চালাতে ভালোবাসে না, যে কারণে পিএসসি চেয়ারম্যানটা কোনো সময় বিরোধীদের হাতে ছাড়তে পারে না। তো সেই সব তো চলছিলই, কিন্তু যে কোন জঙ্গলরাজ চলছে, বিধানসভার অভ্যন্তরে এই ধরনের গুন্ডামি চলছে, এই ধরনের মস্তানি চলছে, বিরোধীদের এইভাবে মার খেতে হচ্ছে, তাহলে সামগ্রিকভাবে বাংলার চিত্রটা কি, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি এটাও প্রশ্ন উঠে যাচ্ছে, আসলে শাসক তো এই ছবিটাই দেখাতে চায় যে আমরা কতখানি গায়ের জোর দেখাতে পারি, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। এবং সেখানে বিধানসভার অভ্যন্তরেই বিরোধীরা কোনো থলকুল খুঁজে পাবে না, বাকি মানুষের, সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম, একটা মেসেজ দেওয়ার তারা চেষ্টা করছে। কিন্তু সেই মেসেজ দিতে তারা সফল হয়েছে। এবার এই জায়গাটাকে ধরে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে কি পাল্টা মানুষকে জাগাতে পারবে, সেই আন্দোলনটা তারা করতে পারবে, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যদি না করে তাহলে এইভাবেই বিরোধী দল হিসেবে তাদেরকে মার খেয়ে যেতে হবে এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে যে প্রহসনে পরিণত হয়েছে সেই প্রহসনের যে ক্ষণ সেটা আরো আরো দীর্ঘ হবে। কি বলবেন আজকে শাসক দলের এই আচার আচরণ এবং স্পিকারের এই ভূমিকা নিয়ে, সেখানে এই ধরনের মারামারি ভাঙচুর করা, বিরোধী হিসেবে শাসক যে যে জায়গায় তৃণমূল কংগ্রেস ছিল শাসক হিসেবে সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন নিয়ে যাওয়া, এই গা জোয়ারি গায়ের জোর দেখান, এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।